কিছু হ্যাক শেয়ার করব যেগুলো ভালো করে শিখলে এই রসায়নের সপ্তম অধ্যায়ের যে এমসিকিউ গুলো আছে একেবারে এমসিকিউ গুলোকে ঢাই 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 করে কি করবেন আপনি গুলি করবেন ইনশাআল্লাহ। টপ 25 বুলেট এমসিকিউ আলোচনা করব মাই ডিয়ার স্টুডেন্ট। রসায়নের সপ্তম অধ্যায় থেকে বেশিরভাগ স্টুডেন্টই এমসিকিউ কমন নিতে পারে না। আজকে অনেক বিস্তারিত একটা ক্লাস হতে যাচ্ছে। ক্লাস শেষ হওয়ার পরে বুঝতে পারবেন কতটা ভিটামিনে ভরপুর ছিল আজকের এই ক্লাস। আসসালামু আলাইকুম এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের সকল ছাত্রছাত্রীরা, আজকে আমরা রসায়নের সপ্তম অধ্যায় থেকে টপ 25 বুলেট এমসিকিউ আলোচনা করব মাই ডিয়ার স্টুডেন্ট। রসায়নের সপ্তম অধ্যায় থেকে বেশিরভাগ স্টুডেন্টই এমসিকিউ কমন নিতে পারে না, বাট আজকে আমি আপনাদেরকে বেশ কিছু হ্যাক শেয়ার করব যেগুলো ভালো করে শিখলে এই রসায়নের সপ্তম অধ্যায়ের যে এমসিকিউ গুলো আছে একেবারে এমসিকিউ গুলোকে ঢাই 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 করে কি করবেন আপনি গুলি করবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আজকে অনেক বিস্তারিত একটা ক্লাস হতে যাচ্ছে, তাই খাতা কলম কিন্তু অবশ্যই নিয়ে বসতে হবে। তখন অনেক কিছু ইনফরমেশন আজকে আপনাকে শেয়ার করব, আর ক্লাস শেষ হওয়ার পরে বুঝতে পারবেন কতটা ভিটামিনে ভরপুর ছিল আজকের এই ক্লাস মাই ডিয়ার স্টুডেন্ট। চলুন আমরা কথা না বাড়াই, আমাদের এখন ক্লাসের মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমাদের এই অধ্যায় থেকে 1 নম্বর এমসিকিউ বলেছে যে কোনটি জারক পদার্থ। এই জাতীয় এমসিকিউগুলো তো আপনাদের সমাধান করতে কষ্ট হয়, তাই না? বাট আমি সর্বপ্রথমেই এই জাতীয় এমসিকিউগুলোকে কিভাবে সহজেই সমাধান করতে পারবেন তার জন্য কয়েকটা জিনিস আগে শিখিয়ে দিতে চাই। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সর্বপ্রথমে আগে দুইটা কথা মনে করি। জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। এভাবে মুখস্থ করেন, জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, জারণ ছাড়ন বিজারণ গ্রহণ। আপনি জাস্ট কয়েকবার প্র্যাকটিস করেন হয়ে যাবেন। জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, জারণ ছাড়ন বিজারণ গ্রহণ। তাহলে যে জারণ মানে ছাড়ন, কার ছাড়ন? ইলেকট্রনের ছাড়ন। বিজারণ মানে গ্রহণ, কার গ্রহণ? ইলেকট্রনের গ্রহণ। তাহলে জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, জারণ ছাড়ন বিজারণ গ্রহণ। এবার এখন দেখেন এই চারটা সংখ্যাকে আপনাকে একবারে কি করতে হবে জানেন? গ্লাসের সুন্দর করে যেমন আমরা চিনি গুলিয়ে তারপরে শরবত খেয়ে ফেলি, এই চারটা সংখ্যাকে চারটা নাম দিয়ে আপনাকে মুখস্থ রাখতে হবে। যেমন রহিম, করিম, জব্বর, কামাল, এগুলোর নাম আপনার যেমন আলাদা আলাদাভাবে মনে থাকে, ঠিক সেমভাবে এগুলোর নাম মুখস্থ করতে হবে। কিন্তু কিভাবে? সিস্টেম শিখাই দিচ্ছি। দেখেন বিজারক কাকে বলা হয়, দেখেন খুব ভালো করে মনে রাখেন। বিজারক কাকে বলা হয়? যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলা হয়। যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলা হয়। কে ইলেকট্রন ত্যাগ করতে পারে? যেমন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে সোডিয়াম একটা বিজারক। ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে ম্যাগনেসিয়ামও বিজারক। অ্যালুমিনিয়াম কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে এটা হলো বিজারক। তাহলে জাস্ট চারটা সংজ্ঞা আপনাকে শিখতে হবে। একটা কি? বিজারক কাকে বলা হয়? যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলা হয়। খুব ঠান্ডা মাথাতে নেই, যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলা হয়। স্পেশালি সকল ধাতুগুলোই বিজারক হতে পারে, যেহেতু সকল ধাতুরাই ইলেকট্রন ত্যাগ করে, তার মানে সকল ধাতুরাই বিজারক। সকল ধাতুরাই বিজারক। আচ্ছা, ইলেকট্রন যে ত্যাগ করবে, ত্যাগ করার পরে কি একটা অবস্থা হবে না তার? যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস হয়, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করলে ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়, অ্যালুমিনিয়াম যদি 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3 প্লাস হয়। তাহলে ইলেকট্রন ত্যাগ করার পরে যে অবস্থাটা প্রাপ্ত হবে ওই অবস্থাটাকে বলা হয় জারিত। ওই অবস্থাটাকে বলা হয় জারিত। তাহলে দেখেন ইলেকট্রন ত্যাগ করার পরের অবস্থা, তাহলে যে সোডিয়াম ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তাহলে সে কি হবে? এই যে সোডিয়াম প্লাস হবে। আর ম্যাগনেসিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম প্লাসও হতে পারে, 2 প্লাসও হতে পারে, নো প্রবলেম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3 প্লাস। খুবই সোজা ছিল। দেখেন বিজারক যারা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ত্যাগ করার পরে তো তার একটা অবস্থা হবে, তাহলে ওই ত্যাগ করার পরের অবস্থাটাকে বলা হয় জারিত। তার মানে আপনি বলতে পারবেন কনফার্মলি যে বিজারক জারিত হতে পারে। বিজারক কি হয়? জারিত। তাহলে আমরা খুব সহজ সিম্পলভাবে আবার নিই, বিজারক কাকে বলা হয়? যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলা হয়। তাহলে ত্যাগ করার পরে তো একটা অবস্থা হবে, ওই অবস্থাটাকে জারিত। তার মানে বিজারক হয় জারিত, বিজারক হয় জারিত। জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, বিজারক হয় জারিত, বিজারক হয় জারিত। এরপর একটু খেয়াল করে দেখেন এই যে জারক কাকে বলা হয়, তাহলে ওটার বিপরীতটা হবে। এখন এটার বিপরীতটা এই যে যারা ইলেকট্রন গ্রহণ করে, যারা ইলেকট্রন গ্রহণ করে তার নাম হচ্ছে জারক। তাহলে কারা গ্রহণ করতে পারে? যেমন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে পারে, তারপর অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করতে পারে। জাস্ট এই দুটো দিলাম। তাহলে গ্রহণ করার পরের অবস্থাটাকে কি বলা হবে? বিজারিত। তাহলে গ্রহণ করার পরের অবস্থা, তাহলে ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে Cl মাইনাস হতে পারে। অক্সিজেন যদি 2টা গ্রহণ করে তাহলে অক্সিজেন 2 মাইনাস হতে পারে। দেখেন আমি আপনাদেরকে সংখ্যাগুলো এমনভাবে দিলাম যাতে এটার সাথে এটা সম্পর্ক থাকে, আবার এটার সাথে এটা সম্পর্ক থাকে। তাহলে এখন আপনি অবশ্যই খেয়াল করে দেখেন জারক মানে কি? যারা ইলেকট্রন গ্রহণ করে। যারা ইলেকট্রন কি করে? গ্রহণ করে।
তাহলে গ্রহণ করার পরে তো তার একটা অবস্থা হবে, ওটাকে বলা হচ্ছে বিজারিত। তার মানে খেয়াল করে দেখেন জারক কি হতে পারে, বিজারিত হতে পারে, অর্থাৎ এই যে ক্লোরিন Cl- হতে পারে, অক্সিজেন O2- হতে পারে। তার মানে এই জায়গাতে আপনি কি শিখলেন দেখেন তো, জারণ মানে ছাড়ন হয়, বিজারণ মানে গ্রহণ হয়, জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, আর বিজারক হয় জারিত, জারক হয় বিজারিত। এটাকে আপনি একটু এইভাবে বাম্পার করে একেবারে এভাবে মুখস্থ রাখবেন, জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, বিজারক হয় জারিত আর জারক হয় বিজারিত। চিল্লায় বলেন ঠিক কিনা? বুঝা গেছে? তাহলে জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, বিজারক হয় জারিত আর জারক হয় বিজারিত। আপনাকে খুবই একেবারে স্পিডলি এটা মনে রাখতে হবে, জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, বিজারক হয় জারিত, জারক হয় বিজারিত, জারণ ছাড়ন বিজারণ গ্রহণ, বিজারক হয় জারিত, জারক হয় বিজারিত। এই কথাগুলো যখন আপনার মাথাতে সেট আপ হয়ে যাবে, আপনার কাছে আর কোনো ধরনের এগুলো প্রবলেম হবে না। এখন চলেন, আপনাকে কি বলেছিল যে কোনটি জারক পদার্থ। জারক মানে কি? যারা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে কে ইলেকট্রন গ্রহণ করতে পারবে সেটা আপনাকে জাস্ট দেখতে হবে, এদের মধ্যে কে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। জিঙ্ক আছে, তাহলে জিঙ্ক ধাতু প্লাস, খেয়াল করে দেখেন জিঙ্ক কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তাহলে জিঙ্ক জারক নয়, জিঙ্ক জারক নয়। এখানে বলছে যে কি কোনটি জারক, জারক মানে কি? যারা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে কোনটা গ্রহণ করবে একটু খেয়াল করে দেখেন, Cl- সে অলরেডি গ্রহণ করে আছে, Cl- অলরেডি একটা সে গ্রহণ করে আছে। এবার অক্সিজেন 2- সে অলরেডি একটা গ্রহণ করে আছে, গ্রহণ করে আছে, কিন্তু গ্রহণ করে আছে সেটা উত্তর নয়, আমাকে বলেছে যে কি জারক। জারক মানে কি? এখন কে গ্রহণ করতে পারবে, এখন কে গ্রহণ করতে পারবে, এই চারটার মধ্যে থেকে এখন কে গ্রহণ করতে পারবে। Cu+ আছে, Cu+ আছে, তার মানে কপার কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করা অবস্থাতে আছে এখন। Cu+ মানে কি? সে একটা ইলেকট্রন ত্যাগ করা অবস্থাতে আছে। যেমন বিষয়টা বোঝায়, সোডিয়ামের কথা যদি বলেন, এই যে সোডিয়াম, তাহলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে সে সোডিয়াম প্লাসে পরিণত হয় না? তাহলে সোডিয়াম প্লাসে কখন পরিণত হয়? সে একটা ইলেকট্রন ত্যাগ করলে। তাহলে সে যদি আবারও একটা ইলেকট্রন খেয়ে ফেলে, সে যদি আরেকটা ইলেকট্রন খেয়ে ফেলে, তাহলে সে সোডিয়াম হয়ে যাবে। তার মানে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন খাওয়ার প্রবণতা রাখবে, অবশ্যই খেতে পারবে সে। তখন সে একটা ইলেকট্রন ত্যাগ করে এরকম অবস্থা হয়েছিল, তাহলে সে যদি আরেকটা ইলেকট্রন খেয়ে ফেলে তাহলে এরকম অবস্থা হয়ে যাবে। ঠিক সেমভাবে কপার একটা ইলেকট্রন ত্যাগ করে কপার প্লাসে পরিণত হয়ে আছে, কপার প্লাসে মানে সে ত্যাগ করে পরিণত হয়ে আছে। তাহলে সে যদি এখন কারো কাছ থেকে একটা ইলেকট্রন পায়, সে নিয়ে আবারও কপার হয়ে যেতে পারবে। তার মানে সে আরেকটা ইলেকট্রন তার মধ্যে ইনপুট করে, এই যে আরেকটা ইলেকট্রন তার মধ্যে কি করতে পারবে, সে এখন এই যে ইলেকট্রন কি করতে পারবে, ইনপুট করতে পারবে, দেন সে কি হয়ে যাবে, কপার হতে পারবে। তার মানে এই চারটার মধ্যে থেকে সঠিক উত্তর হলো কি কপার প্লাস। তো অনেক স্টুডেন্টরা এখানে কনফিউজড হয়ে যায়, কেন জানেন? তারা ভাবে যে জারক মানে তো কই, জারক মানে তো কি হবে, জারক মানে যারা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে গ্রহণ করে তো অধাতুরাই। বাট এই চারটার মধ্য থেকে কে এখন গ্রহণ করতে পারবে, কে এখন গ্রহণ করতে পারবে? Cl- সে অলরেডি গ্রহণ করা কমপ্লিট। অক্সিজেন 2- সে দুইটা সর্বোচ্চ খেতে পারে, খাওয়া কমপ্লিট, আর সে খাইতে পারবে না। বাট কপার প্লাস সে ত্যাগ করে আছে একটা, তাহলে সে যদি চায় আবারও সে গ্রহণ করে নিতে পারবে। তাহলে সঠিক উত্তর কপার প্লাস। এইভাবে আপনাদেরকে একটু বেশি ডিটেলসে দেওয়ার চেষ্টা করব, আপনারা নেবেন, আপনাদের জন্যই কি হবে, এটা বেস্ট হবে, বেস্ট হবে আপনাদের জন্য মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, 1 নম্বর MCQ চলে গেল। 2 নম্বর MCQ, এই MCQ-গুলোকে আপনি মাই ডিয়ার স্টুডেন্ট প্লিজ, এই MCQ-গুলোকে আপনি 10-15টা স্টার দিয়ে দিতে পারবেন। কেন জানেন? এই MCQ-গুলো অনেক বেশি আসবে পরীক্ষাতে। বলে দিয়েছে আপনাকে কোনটি বিজারক। তাহলে বিজারক কাকে বলা হয় খেয়াল করে দেখেন, বিজারক হচ্ছে যে কি, যারা ইলেকট্রন ত্যাগ করে, যারা ইলেকট্রন কি করে, ত্যাগ করে। তার মানে এই চারটার মধ্য থেকে এখন কে ত্যাগ করতে পারবে, এখন কে ত্যাগ করতে পারবে? সোডিয়াম প্লাস, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, সে অলরেডি ত্যাগ করে আছে, আর ত্যাগ করতে পারবে না, সে আর ত্যাগ করতে পারবে না। যে ত্যাগ করতে পারবে সে এখানে কি হবে, বিজারক হবে। যে ত্যাগ করতে পারবে, সে ত্যাগ করে আছে, আর পারবে না ত্যাগ করতে। ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম সর্বোচ্চ 2টা ত্যাগ করতে পারে, তাহলে ক্যালসিয়াম 2+ হয়ে আছে, 2টো ত্যাগ করে আছে, আর ত্যাগ করতে পারবে না, আর ত্যাগ করতে পারবে না। Cl-, Cl-, সে একটা ইলেকট্রন কি করে আছে, গ্রহণ করে আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে আছে। এরপর অপশনে যায় ফ্লোরিন, সে কিচ্ছু করে নাই, সে একটা ইলেকট্রন কি করতে পারবে, খেতে পারবে, সে একটা ইলেকট্রন কি করতে পারবে, খেতে পারবে, কিন্তু আমাকে বলেছে যে কি বিজারক, মানে সে কি ত্যাগ করতে পারবে। তাহলে ক্লোরিন, এই যে ক্লোরিন একটা যে খেয়ে আছে, এখানে
ক্লোরিন যে একটা খেয়ে আছে, তাহলে সে কিন্তু চাইলে আবারও কি করে দিতে পারবে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারবে। সে যেহেতু খেয়ে আছে, তাহলে একটা ইলেকট্রন সে কি করে দিতে পারবে, ত্যাগ করে দিতে পারবে। আর এই ফ্লোরিন হচ্ছে যে কি কোনো ধরনের ইলেকট্রন খেয়েও নাই, ত্যাগ করেও নাই, মানে নিরপেক্ষ অবস্থাতে আছে, তাই তো? তার মানে এই একটা ইলেকট্রন কি করতে পারবে, এখন খেতে পারবে কিন্তু ত্যাগ করতে পারবে না, খেতে পারবে কিন্তু ত্যাগ করতে পারবে না। তারপরে সঠিক উত্তর লেখে নাকি গরুর গ। বোঝা গেছে মাই ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, এরপরে 3 নম্বর এমসিকিউ, নিচের কোনটি একই সঙ্গে জারক এবং বিজারক? ওহ মাই ডিয়ার স্টুডেন্ট, এই জাতীয় এমসিকিউগুলোকে আপনি অনেক অনেক বেশি প্রাধান্য দিয়ে পড়বেন, অনেক বেশি প্রাধান্য দিয়ে পড়বেন, বুঝছেন? কি বলেছে, নিচের কোনটি একই সঙ্গে জারক এবং বিজারক? তাহলে জারক কি এবং বিজারক কি একটু খেয়াল করে দেখি আমরা। তাহলে বিজারক মানে কি, যারা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এখন আগে আমরা বিজারককে খোঁজার চেষ্টা করব। আবার জারক মানে কি, যারা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে সে ত্যাগও করতে পারবে আবার গ্রহণও করতে পারবে। সে কে? এই চারটার মধ্যে কে আছে যে ত্যাগও করতে পারবে আবার গ্রহণও করতে পারবে? এমন কে ব্যক্তি যে সে একটা খাইতেও পারবে আবার গ্রহণও করতে পারবে? আমরা একটু আগাতে চাই। কপার 2+ হয়ে আছে, কপার 2+, তার মানে সে 2টা ইলেকট্রন অলরেডি ত্যাগ করে আছে, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে আছে, আর কিন্তু ত্যাগ করতে পারবে না। তখন সর্বোচ্চ সে 2টাই ত্যাগ করতে পারে, সর্বোচ্চ সে 2টাই ত্যাগ করতে পারে, 2টা ত্যাগ করে দিয়ে আছে। তাহলে এখানে সে কি করতে পারবে, 2টা ইলেকট্রন চাইলে সে গ্রহণ করতে পারবে, 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, কিন্তু সে আর কোনো ত্যাগ করতে পারবে না। এবার Fe2+ হয়ে আছে, এই যে পাওয়া গেছে Fe2+, Fe2+ হয়ে আছে। তার মানে এখন যদি সে চায়, এই যেহেতু আয়রনের সর্বোচ্চ হচ্ছে যে Fe3+ হয়, জাস্ট যদি আয়রনের কথা চিন্তা করেন, আয়রন তার মধ্যে কয়টি ইলেকট্রন, 26টি ইলেকট্রন। বাট আয়রন কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করতে, যদি ত্যাগ করে তাহলে আয়রন কি হয়, 2+, তখন তার মাঝে ইলেকট্রন দাঁড়ায় কতটি, 24টি। বাট আয়রন আবার কি করতে পারে, এই যে Fe3+ হতে পারে, তখন তার মাঝে ইলেকট্রন থাকে কতটি, 23টি, তখন তার মাঝে ইলেকট্রন থাকবে 23টি। তার মানে আয়রন 2+ হতে পারে বা 3+ হতে পারে, খেয়াল করে দেখেন। তাহলে এখন Fe2+ হয়ে আছে, 2+ মানে কি, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে আছে, সে 2টা ইলেকট্রন কি করে আছে, ত্যাগ করে আছে। তাহলে কিন্তু সে আরেকটা ত্যাগ করতে পারবে, এই যে 2+ থেকে 3+ হতে পারবে, সে আরেকটা ত্যাগ করতে পারবে। তার মানে এই একটা ইলেকট্রন কি করতে পারছে, ত্যাগ করতে পারছে। এখন এই অবস্থাতে সে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারছে, যেহেতু 2+, তার মানে সে 3+ হতে পারবে, সে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তার মানে এটা ত্যাগ করতে পারলো, আমরা সেটা কনফার্ম করতে পারলাম যে এটা ত্যাগ করতে পারলো। এবার এখন এটা গ্রহণ করতে পারবে কিনা, যেহেতু 2+, মানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করে রেখেছে, সে চাইলে আবার গ্রহণ করে নিতে পারবে ওই 2টা ইলেকট্রনকে, সে চাইলে 2টা গ্রহণ করে ফেলতে পারবে। যেমন সোডিয়ামের কথা আপনাদেরকে বুঝালাম না, যে সোডিয়াম এ কি করতে পারে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে সে সোডিয়াম প্লাসে পরিণত হয়, ত্যাগ করে দিলে সোডিয়াম প্লাসে পরিণত হয়। বাট তার মাঝে যদি আবারও একটা ইলেকট্রন আপনি দিতে চান, তাহলে সে একটা ইলেকট্রন খেয়ে নিয়ে আবারও সে সোডিয়াম হয়ে যেতে পারবে। ঠিক সেমভাবেই যে আয়রন 2+, তার মানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করে আছে, আবার যদি তাকে 2টা ইলেকট্রন দিয়ে দেন, তাহলে সে কিসে পরিণত হবে, তখন আয়রনে পরিণত হয়ে যাবে। ওই যে ছিল আয়রন, 2টা ত্যাগ করে সে অবস্থানে হয়েছে, তাহলে আবার যদি তাকে 2টা দিয়ে দেন, তাহলে সে আবার কি হয়ে যাবে, আয়রন হয়ে যাবে। তার মানে একই সঙ্গে জারক এবং বিজারক পাওয়া গেল কাকে, জাস্ট এইটাকে পাওয়া গেল। বাট এই দুটো কেন হতে পারছে না, তাও একটু বোঝার চেষ্টা করি আমরা। অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম সর্বোচ্চ 3টা ত্যাগ করতে পারে, সে 3টাই ত্যাগ করে দিয়েছে, সে 3টাই কিন্তু ত্যাগ করে দিয়েছে। তার মানে সে জারক হইতে পেরেছে, সে ত্যাগ করতে পেরেছে এখন, তাই তো? না সরি, সে জারক হতে পারবে, মানে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, কিন্তু বিজারক হতে আর পারবে না। কেন? তখন সেই ইলেকট্রন আর ছাড়তে পারবে কি, সর্বোচ্চ সে 3টা ছাড়তে পারে, তাহলে তো সে 3টাই ছেড়ে দিয়েছে, আর কি ছাড়তে পারবে, নেভার, সম্ভব না। তার মানে সে 3টা চাইলে গ্রহণ করতে পারবে, কিন্তু সে আর আপনার ত্যাগ করতে পারবে না। আর O2 এটা তো আর ইলেকট্রন ত্যাগ গ্রহণ করবে না, তার মানে যেটা অণু আকারে আছে, পরমাণু হতে হবে। তার মানে সঠিক উত্তর খ। এরপর হচ্ছে যে 4 নম্বর এমসিকিউ মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে বলেছে ক্যালসিয়াম হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হয়। তো এই জাতীয় এমসিকিউগুলোকে দ্রুত সমাধান যদি করতে চান, আমরা জানি যে সাধারণত হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে যে কি +1। তো এই এমসিকিউতে স্টুডেন্টরা এসে কেন ভুল করবে না বলেন, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, তাহলে কোথায় +1 আছে, তখন মাস্তি করে এটা তাকাই দিবে যে +1 মাস্তি, জীবনে মাস্তি। বাট না, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়, ঠিক আছে, বাট যদি সে ধাতুর সাথে যুক্ত থাকে, এই যেমন ধাতু আছে তারপরে হাইড্রোজেন আছে, তাই এটা হচ্ছে ধাতব হাইড্রাইড। ধাতু থাকলে কি হবে, ধাতুরটা হবে ধনাত্মক আর অধাতুরটা তখন হয়ে যাবে কি ঋণাত্মক। তাই এই ক্ষেত্রে আপনাদের
অবশ্যই খেয়াল রাখতে হবে যে হাইড্রোজেনের এবার জারণ সংখ্যা কি হয়ে যাবে -1। তো আপনি যদি এখন এটা না পারেন আপনি বের করেন, নো প্রবলেম। এখন এই যে পুরো যৌগটা কোনো জায়গা থেকে প্লাস মাইনাস দেখতে পাচ্ছেন, এটা একটা নিরপেক্ষ যৌগ। তাহলে নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যার যোগফল 0 হয়, অর্থাৎ যে ক্যালসিয়াম তারপর হচ্ছে যে কি হাইড্রাইড, তাহলে এই যে ইকুয়াল টু কি বসতে পারবেন আপনি 0। সকল মৌলের জারণ সংখ্যার যোগফল 0। এখন আপনি হাইড্রোজেন একটা বের করবেন, তাহলে ক্যালসিয়াম এটা জানা দরকার আপনার কাছে। তাহলে ক্যালসিয়ামের জারণ সংখ্যা কি হয় +2, তাহলে যেখানে +2 বসে গেল, তারপরে যেখানে প্লাস, তারপরে হাইড্রোজেনের জারণ সংখ্যা আপনি বের করছেন, হাইড্রোজেনের জারণ সংখ্যা আপনি বের করছেন। তো যার জারণ সংখ্যা বের করে সাধারণত তাকে x দিয়ে প্রকাশ করা হয়, তাহলে x × 2, যেহেতু 2টা আছে তার কাছে 2 বসে গেল, ইন্টু হচ্ছে 0 বা, তাহলে এখানে কি থাকবে 2x, এবার এটা কি আছে +2, ওই পাশে কি হবে -2। তার মানে এই জায়গাতে আপনি x = কি পাবেন -2 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কি পাবেন আপনি -1। আমার কথা হলো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেন যদি আপনাদের কোনো জায়গাতে কনফিউজড থাকে আপনি জারণ সংখ্যা বের করে ফেলবেন। এটা একটা নিরপেক্ষ যৌগ। নিরপেক্ষ যৌগ মানে কি, যেখানে কোনো ধরনের প্লাস মাইনাস থাকে না। নিরপেক্ষ যৌগের যখনই জারণ সংখ্যা বের করবেন তাদের জারণ সংখ্যার যোগফল 0, এই যে = 0। তারপরে একজনটা বসালেন, যারটা বের করবেন তাকে আপনি x ধরে কাজ করে আপনি উত্তর বের করে ফেললেন, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? তো তাহলে এভাবে তো আপনারা কি করতে পারবেন, প্রত্যেকটা জিনিসকে সমাধান করে ফেলতে পারবেন, তাই না? তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনারা ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদের ধরেন যে SSC 27-28 ব্যাচ আছেন, বাট আপনাদের চমৎকার আর একটা প্রিপারেশন প্রয়োজন হতে পারে। তো আপনারা আমাদের ওয়েবসাইট যেটা utmeducation.com, এখানে আসতে পারেন। এখানে আমরা ফ্রি ক্লাস অনেকগুলো রেখেছি, অনেক ফ্রি ক্লাস রেখেছি। তো আপনাদের এমনি পেড কোর্সও আপনি এখান থেকে করতে পারবেন, ফ্রি কোর্স এখানে করতে পারবেন। এই যে দেখেন ফ্রি কোর্স, আপনি ফ্রি কোর্সে এখানে আসার পরে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এগুলো আস্তে আস্তে সবগুলো যোগ হবে, এমনকি বিজিএসও যোগ হবে এখানে, সবগুলো আপনি ফ্রি কোর্স দেখতে পারবেন। এরপর হচ্ছে যে কি 27 ব্যাচের স্টুডেন্ট হলে 27 ব্যাচের আপনি কোর্স পেয়ে যাবেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ। যেখানে আমি বলি একটু মাই ডিয়ার স্টুডেন্ট, এমনভাবে আমি এখানে পড়াচ্ছি আসলে যে আমি এর আগে কখনোই এইভাবে পড়েনি। আমি একটা কথা বলি যে ধরেন যে আমি কেমিস্ট্রির প্রথম অধ্যায়টা পড়াচ্ছি, ওই প্রথম অধ্যায়টা প্রথমত আমার মতো করে আগে পড়াই, আমার মতো করে, অর্থাৎ কি কি জানতে হবে আমার মতো করে পড়াই দিলাম, অর্থাৎ অধ্যায়ের বেসিক পড়ালাম। দেন দ্বিতীয়ত হচ্ছে যে কি আমি আপনাদেরকে ওই অধ্যায়টাও পড়াই দিই, মানে পাঠ্য বইটাও পড়াই দিই, যাতে করে আমার পড়া প্লাস পাঠ্য বইয়ের পড়া দুটোই পড়া আপনি কি করতে পারেন, কম্বিনেশন করতে পারেন। তাহলে আপনার বেসিক সবচেয়ে স্ট্রং হয়ে গেল। এরপর হচ্ছে বিগত 5 বছরের MCQ, তারপর হচ্ছে বিগত 5 বছরের সৃজনশীল সমাধান। মানে বেস্ট রেজাল্টের জন্য আমার মনে হয় যে এর চেয়ে তার বেশি কিছু আপনার কাছে প্রয়োজন হতে পারে। তো আপনারা একটা এখানে কুপন কোড আছে, আমি একটু বলে দিই, আপনাদের যারা জাস্ট দেখার প্রয়োজন আছে তারা একটু দেখলে দেখেন, আর না হলে সমস্যা নেই। এখন দেখেন একটা কুপন কোড আছে, যে কোনো একটা আপনি কোর্স নেবেন, মনে করেন WOW 150 আপনি লিখবেন, তাহলে আপনার কি হয়ে যাবে, ওই জায়গাটাতে আপনি আরও ডিসকাউন্ট পাবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই একটু, যেমন ধরেন যে আপনার এখানে প্রত্যেকটাতে আবার একটা একটা করে ক্লাস ফ্রি করে দেওয়া আছে, আপনি দেখতে পারবেন যে স্যার আসলে কীভাবে পড়ায়। আমি ধরেন যে পদার্থবিজ্ঞান, আমাদের সবচেয়ে ট্রেন্ডিং কোর্স কোনটা আমি একটু বলে দিই, উচ্চতর গণিত। উচ্চতর গণিতটা আমি আপনাদেরকে দেখাই একটু। এই যে উচ্চতর গণিতে আপনি কোর্সে কীভাবে ভর্তি হবেন যদি কোনো ঝামেলায় পড়েন, তাহলে প্রথম ভিডিওটা এটা। এখন উচ্চতর গণিতের এই যে প্রথম অধ্যায়ের অলরেডি এই যে 4টা ক্লাস অলরেডি হয়েছে। এই যে এখন দেখেন হায়ার ম্যাথ নিয়ে উচ্চতর গণিতের প্রথম অধ্যায় ক্লাস 1, এটা কিন্তু এখনো লক মারা আছে, এটা আমার ডেভেলপার হয়তো বা খেয়াল করে নেই, আমি ওকে বলে দিব। তো এখন এই যে আপনার কোর্স নেওয়ার জন্য কিভাবে ভর্তি হতে হবে সেটা এই ভিডিও দেখে বুঝে নিলে আমার মনে হয় বেশি ভালো হবে, আপনাদের বেশি সময় নেওয়াটা আমার ঠিক হবে না। তো যে কোনোটার আপনি একটা একটা করে ক্লাস আমার ফ্রি করে দেওয়া আছে, আপনি একটু চেক করে নিন। হ্যাঁ, 2-1টার হয়তো বা দিতে আমাদের ডেভেলপার ভুল করেছে, এতক্ষণ সময় নিয়ে নিলাম, আন্তরিকভাবে দুঃখিত। চলেন আমরা পরবর্তীতে যাই। আমাদের 5 নম্বর MCQ কি আছে? 5 নম্বর MCQতে বলেছে যে Na2O2A অক্সিজেনের জারণ সংখ্যা কত। এই ক্ষেত্রে একটা শর্টকাটও আছে, আবার আমি আপনাদেরকে বের করেও দেখাতে চাই। শর্টকাটে তো খুব দ্রুত বের করে ফেলতে পারবেন। এটাকে স্যার কত স্টার দিব? এটাকে আপনি অনেকগুলো স্টার দিতে পারেন, এখন আসেন, যদি 2 থাকে সাধারণত সেটাকে আমরা কি বলি, পার অক্সাইড বলি। সাধারণত আমরা কি বলি, পার অক্সাইড। তো অক্সাইড যদি কখনো অক্সিজেনের কথা হয়, অক্সাইডের ক্ষেত্রে তার জারণ সংখ্যা হয় -2, পার অক্সাইডের ক্ষেত্রে হয় -1, অ্যান্ড সুপার অক্সাইডের ক্ষেত্রে হয় -1/2। তো সাধারণত যখন 2 থাকবে সেটা পার অক্সাইডই হয়। তো ওই পার অক্সাইডে আপনি সরাসরি -1 বসিয়ে দিলেও আপনার কোনো পাপ হবে না, হ্যাঁ। বাট আপনি এখন যদি চিন্তা করেন যে স্যার আমি এখন এটার জারণ সংখ্যা বের করেন, 1 মিনিটের আগে তো বের করে ফেলতে পারবেন, তাই না? তাহলে Na2O2
এই যে Na2O2, এটা যেহেতু নিরপেক্ষ যৌগ তাহলে তার জারণ সংখ্যা যোগফল 0 চলে আসলো। কার বের করবেন আপনি? অক্সিজেনের, তাই না? তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা কি হয়? এই যে +1, তাহলে +1-এর সাথে 2 গুণ বসে গেল। তারপরে সোডিয়ামের খেলা শেষ, তাহলে অবশ্যই যোগ বসে যাবে। অক্সিজেনটা আমরা বের করব, তাহলে এখানে কি একবারই x × 2 বা 2x = কত? 0। খেয়াল করে দেখেন, তাহলে এখানে কি থাকবে? 2, তার মানে যে 2x এটা +2 হবে, ওই পাশে গিয়ে কি হবে? -2। তার মানে এই যে x = কত পাবেন আপনি? -1 পাবেন। হয়ে গেল। তাহলে আমরা 2 থাকলে সাধারণত এটা পারঅক্সাইড হবে, তাহলে ওই পারঅক্সাইডে -1 আপনি বসিয়ে দিলেই খুব দ্রুত করে ফেলতে পারবেন। এরপর হচ্ছে 6 নম্বর MCQ, পটাশিয়াম ডাইঅক্সাইড বললে, হ্যাঁ পটাশিয়াম ডাইঅক্সাইড বলে আপাতত যোগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? তাহলে এই অক্সিজেনের জারণ সংখ্যা -2, তারপরে হচ্ছে -1, তারপরে হচ্ছে -1/2, তারপরে +1/2। তো আপনারা এখন এভাবে মনে না রেখে আমি যেটা বেস্ট মনে করি সেটা হচ্ছে যে কি আপনাদের ওই জারণ সংখ্যাটা বের করে নেওয়াটা উচিত। তাহলে আমাকে বলেছে KO2 যোগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? তাহলে আমি এখন এটা ছাত্রছাত্রীরা কিন্তু ভুল করে, স্বাভাবিক কথা ভুল করে, বাট আপনি জারণ সংখ্যা বের করে যখন উত্তর দিবেন তখন আপনার ভুল হওয়ার চান্স একেবারে 0-তে চলে আসবে। তাহলে যেটা নিরপেক্ষ যৌগ, তার মানে যে KO2 = আমরা 0 লিখে দিলাম। কার বের করতে বলেছে? আমাকে অক্সিজেনের বের করতে বলেছে। তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা কি হবে? +1 হবে। তারপরে যেখানে প্লাস বসে গেল, অক্সিজেনের জারণ সংখ্যা আমরা বের করব, তাহলে এখানে থাকবে কত? 2x = কত? 0। তাহলে বা থাকে এখানে কত? 2x = এখানে +1 আছে, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? -1। তাহলে বা এই যে x = কত দাঁড়ায়? মাইনাস হচ্ছে কি হাফ, তাহলে -1/2 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা এখন -1/2 কোন জায়গাতে আছে? এই যে -1/2 এটা হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট। এরপর হচ্ছে 6 নম্বর MCQ, K2O2, দেখেন এই যে 2 আছে, তার মানে পারঅক্সাইড স্পেশালি, তাহলে পারঅক্সাইডটা আপনি এখন বের করে ফেলেন, এখানে -1 পাবেন। হ্যাঁ, এরপর হচ্ছে যে 8 নম্বর MCQ, HClO4 ক্লোরিনের জারণ সংখ্যা কত? মারে মা, আপনারা তো জানেন যে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে কি -1। তো আপনি দেখেন এখানে -1 দায়নি, এটা সুপার লেভেলের ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। শুধু ইম্পর্টেন্ট বলে ভুল হবে, এটা এই অধ্যায় থেকে মনে করেন যে 4-5টা MCQ সবচেয়ে বেশি এসেছে, তার মধ্যে এটা একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা MCQ। হ্যাঁ, এখন আমরা এটা বের করে ফেলবো। যেহেতু এটা নিরপেক্ষ যৌগ দেখতে পাচ্ছি আমরা, তাহলে নিরপেক্ষ যৌগতে মোট জারণ সংখ্যা যোগফল 0, অর্থাৎ এই পুরোটা জারণ সংখ্যা যোগফল 0, অর্থাৎ এই যে HClO4 এটা সমান কি 0 বসে গেল। আমরা কার জারণ সংখ্যা বের করব? ক্লোরিনের জারণ সংখ্যা। তাহলে ক্লোরিনকে আমরা স্থির রাখবো। হাইড্রোজেনের জারণ সংখ্যা কি? +1 বসে দিলাম। হাইড্রোজেনের বসানো কমপ্লিট, এখন আমরা প্লাস সাইন ইউজ করব। ক্লোরিনের জারণ সংখ্যা আমি বের করব। চাইলে আপনি ক্লোরিনও রাখতে পারেন অথবা x রাখতে পারেন, যেটা আপনার ভালো লাগে, অথবা নো প্রবলেম। তারপরে ক্লোরিনের খেলা শেষ, আবার প্লাস বসে গেল। অক্সিজেনের জারণ সংখ্যা কি? -2, আর যেহেতু 4 আছে এখানে 4 বসে গেল =0। এবার দেখেন, তাহলে এই জায়গাটাতে আমার এখানে কি থাকছে? +1, এই যে +1 থাকছে, আর এখানে থাকছে +x, প্লাস এম এর কি হবে? 4 দুগুণে কত হবে? 8 = কত? 0। তার মানে আমাদের +1 -8 মানে হচ্ছে -7, তাহলে এই পাশে -7 থাকবে, ও পাশে গিয়ে কি হবে? +7। তো অনেক ছাত্রছাত্রী আবার একটু খেয়াল করে দেখবেন যে অনেক সময় 7ও দিয়ে দেয় অ্যান্সার, কিন্তু খেয়াল রাখবেন জারণ সংখ্যার ক্ষেত্রে প্লাস অথবা মাইনাস এই দুটোর মধ্যে হবে। তাহলে এই যে +7 আমরা পেয়ে গেছি, তাহলে +7 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ব্যাস আনসার হয়ে গেল। তাহলে যে +7 ইজ দ্য রাইট অ্যান্সার। সোজা ছিল মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, কিন্তু সবগুলোতে জারণ সংখ্যা বের করে নেওয়াটা ভালো। এরপর হচ্ছে 9 নম্বর MCQ, বলেছে KMnO4 যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? তাহলে এখন এটা একটা নিরপেক্ষ যৌগ, তাহলে নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা যোগফল 0 হবে। তাহলে এখন KMnO4 = কি? 0। এখন ম্যাঙ্গানিজেরটা বের করতে বলেছে, তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা কি বসবে? +1। পটাশিয়ামের খেলা শেষ, আমরা একটু ব্র্যাকেট ইউজ করে ফেললাম। ম্যাঙ্গানিজেরটা আমরা বের করব, তো ম্যাঙ্গানিজকে আমরা x ধরে ফেললাম, যাকে বের করবেন সেটা x ধরলেই এনাফ। তারপরে x, ম্যাঙ্গানিজের খেলা শেষ, আবার প্লাস সাইন। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? -2, কয়টা আছে? 4টা, 4 বসে গেল =0। এবার একটু খেলাগুলো দেখে ফেলেন। তাহলে -2 × 4 মানে 4 দুগুণে কত হবে? 8, মানে -8। তাহলে এটা হচ্ছে কি? +1 প্লাস হচ্ছে যে x, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে কত? 8 = হচ্ছে কি? 0। এবার দেখেন, তাহলে -8 +1 মানে হচ্ছে -7, তাহলে ওই পাশে গিয়ে কি হবে? +7। তাহলে যে x = কি হবে? +7। তার মানে সঠিক উত্তর আমাদের পাওয়া গেল কত? +7।
হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট। এরপরে ফাইনালি আরেকটা 10 নম্বর এমসিকিউ আছে। এইটা এই অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, অন্যতম গুরুত্বপূর্ণ। কি বলেছে? K2 Cr2O7 এর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? অনেক স্টুডেন্ট চিন্তা করে, স্যার আমি কেন্দ্রীয় পরমাণু কিভাবে বুঝবো? দেখেন, যার জারণ সংখ্যা সর্বাধিক সেটি হচ্ছে সাধারণত কেন্দ্রীয় মৌল। এখন এই জায়গাটাতে পটাশিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2, ক্রোমিয়ামের জারণ সংখ্যা অনেক বেশি হয়, তাহলে অবশ্যই ক্রোমিয়ামই এখানে কেন্দ্রীয় মৌল। তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আপনাকে বের করতে বলেছে। তাহলে এখন কেন্দ্রীয় মৌল বলে দিয়েছে, তাহলে এটা যেহেতু নিরপেক্ষ যৌগ, ঠিক সেমভাবে K2 Cr2O7 ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা? 0। যেহেতু নিরপেক্ষ যৌগ, মোট জারণ সংখ্যা যোগফল 0 বসে গেল। ক্রোমিয়ামের বের করতে বলেছে, তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা কি? এই যে +1 ইন্টু বসে গেল 2, খেলা শেষ। এরপর হচ্ছে কি প্লাস বসে যাবে। ক্রোমিয়ামের বের করতে বলেছে, তাহলে ক্রোমিয়ামকে আমরা x ধরে ফেলবো, বাট x কয়টা আছে? 2টা, তার মানে হচ্ছে 2x। তারপরে ক্রোমিয়ামের খেলাও শেষ, এখন বসে যাবে প্লাস সাইন। আবারও অক্সিজেনের খেলা শুরু হয়েছে, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা কি? -2, কয়টা আছে? 7টা, গুণ ইকুয়াল টু কি? 0। এখন দেখেন +1 ইন্টু 2, তার মানে এখানে কি থাকছে? 2 কে কত? 2 থাকছে, মানে +2। তারপরে এখানে প্লাস হচ্ছে কি? 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণ হচ্ছে কত? 14 ইকুয়াল টু 0। খেয়াল করে দেখেন, +2 মাইনাস হচ্ছে 14, তার মানে মাইনাস হচ্ছে 12, তাই না? তাহলে যে 2x, এবার ওই পাশে গিয়ে -12টা কি হয়ে যাবে? প্লাস হচ্ছে 12 হয়ে যাবে, হবে না? এবার x ইকুয়াল টু কি থাকবে তাহলে? এই যে প্লাস হচ্ছে যে 12, প্লাস হচ্ছে যে 12 ভাগ হয়ে যাবে কত? 2। তার মানে 2 কে 2, 6 দুগুণা 12, তার মানে যে +6 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা +6 কোথায় পেয়েছি? এই যে +6 আমরা পেয়েছি ঘোড়ার ঘরে, তার মানে +6 ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর অঙ্কতে বলেছে সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মান কত? সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত? তাহলে সালফিউরিক অ্যাসিডকে আমরা নিয়ে আসি একটু। এই যে H2SO4, সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল কোনটা হবে? কেন্দ্রীয় মৌল হচ্ছে যার জারণ সংখ্যা সর্বাধিক, সেটি হচ্ছে কেন্দ্রীয় মৌল সাধারণত, তবে স্পেশালি এটাই। তাহলে এখন হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়, অক্সিজেনের জারণ সংখ্যা -2 হয়, সালফারের জারণ সংখ্যা +6 পর্যন্ত হতে পারে, তার মানে সালফার হলো এখানে কেন্দ্রীয় মৌল। তাহলে সালফারের জারণ সংখ্যাটা আপনাকে বের করতে বলেছে, তাহলে ইকুয়াল টু কি বসে গেল? 0। ইকুয়াল টু কি বসে গেল? 0। কেন? সালফিউরিক অ্যাসিড একটা নিরপেক্ষ যৌগ, নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা যোগফল 0 হবে, ইকুয়াল টু 0 বসে গেছে। তাহলে বা হাইড্রোজেনের জারণ সংখ্যা, তাহলে এখানে কি হবে? এই যে +1 ইন্টু 2। যেহেতু সালফারেরটা আমরা বের করবো, সালফারের ক্ষেত্রে আর কিচ্ছু নেই, সালফারই আছে, চাইলে আপনি x রাখতে পারেন, সালফার রাখতে পারেন, নো প্রবলেম। অক্সিজেনের জারণ সংখ্যা কি আছে? -2, তাহলে ইন্টু কয়টা আছে? 4টা, ইকুয়াল টু কি? 0। বা তাহলে যেখানে 2 কে 2 থাকবে, প্লাস হচ্ছে কি সালফার, এবার প্লাসে মাইনাসে কি বসবে এখানে? মাইনাস, 4 দুগুণ কত হবে? 8, ইকুয়াল টু 0। একটু খেয়াল করে দেখেন, -8 + 2, তার মানে -6। তাহলে যে সালফার এই পাশে -6 থাকতেছে, ওই পাশে কি হয়ে যাবে? এটা +6। তার মানে সঠিক উত্তর পাওয়া গেল কি? সালফারের জারণ সংখ্যা +6। তাহলে এখানে সঠিক উত্তর কি? +6। এরপরে 12 নম্বর এমসিকিউ কি আছে দেখেন, SO3 2- মূলকে সালফারের জারণ সংখ্যা কত? এটা মূলক অর্থাৎ যৌগমূলক। তাহলে যৌগমূলকের জারণ সংখ্যা বের করতে গিয়ে সাধারণত স্টুডেন্টরা একটু ভুল করে। তো যৌগমূলকের জারণ সংখ্যা কিভাবে বের করবেন দেখেন, যৌগমূলকের দিকে একটু ভালো করে খেয়াল রাখবেন যে SO3 2- আছে, তাহলে এদের জারণ সংখ্যা যোগফল, এই যে এতে যত সংখ্যক প্লাস অথবা যত সংখ্যক মাইনাস থাকবে ইকুয়াল টু দিয়ে তত বসাতে হবে, অর্থাৎ যে SO3 আগে বসিয়ে দিতে হবে, যে SO3 ইকুয়াল টু, এবার কি আছে? 2-, তার মানে এটা -2। যৌগমূলকের ক্ষেত্রে আপনাকে আগে যৌগমূলক যেটা আছে জাস্ট অতটুকু লিখতে হবে, তারপরে তার প্লাস অথবা মাইনাস যদি থাকে ইকুয়াল টু দিয়ে ততটুকু। এবার আপনাকে বলেছে সালফারেরটা বের করতে, তাহলে আমরা এখন এখানে সালফারকে রেখে দেব, তারপরে প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, তাহলে যে -2 ইন্টু হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে কত? -2 থাকলো, ইকুয়াল টু -2। বা যে সালফার থাকলো প্লাসে মাইনাসে কি? -3 দুগুণ হচ্ছে কত? 6 ইকুয়াল টু হচ্ছে কত? -2। বা সালফার থাকলো ইকুয়াল টু -2, এবার -6টা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? +6, তার মানে এখানে কি থাকবে? +4 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে +4 কোথায় আছে তুমি বাবা? এই যে +4 ইজ দ্য রাইট অ্যান্সার, হয়ে গেল। এরপর হচ্ছে কি আমাদের 13 নম্বর এমসিকিউতে কি বলেছে? ওরে মাই ডিয়ার স্টুডেন্ট, এই অধ্যায় থেকে মনে হয় এটাই সবচেয়ে বেশি এসেছে এমসিকিউটা, এটা সবচেয়ে বেশি এসেছে। বলেছে যে কি Na2H2O3 অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট
আপনাকে বাংলাতেও বলতে পারে যে সোডিয়াম থায়োসালফেটের সালফারের জারণ সংখ্যা কত বের করে দেখাও। তাহলে এটা একটা নিরপেক্ষ যৌগ, তাহলে এই নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা যোগফল কি হবে? শূন্য হবে। Na2S2O3 ইকুয়াল টু কি পাওয়া গেল? 0। সালফারেরটা বের করতে বলেছে, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা কি হয়? +1, কয়টা আছে? 2টা, তাহলে 2 বসে গেল। তারপরে প্লাস সালফারের জারণ সংখ্যা বের করতে বলেছে, তাহলে সালফারকে আপনি যদি x ধরেন তাহলে কি দাঁড়াবে? এটা 2x, এই যে 2x প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কি হবে? -2 ইন্টু হচ্ছে তো 3 ইকুয়াল টু 0। বা তাহলে 2 একে কত আসবে? এই যে +2, তারপর এখানে প্লাস হচ্ছে কত? 2x প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ হচ্ছে কত? 6 ইকুয়াল টু হচ্ছে কত? 0। বা এই যে +2 -6, তার মানে কত? -4, তার মানে এখানে থাকবে 2x, এ পাশে যদি -4 থাকে ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? এটা +4 হয়ে যাবে। বা তাহলে x ইকুয়াল টু কি দাঁড়াবে? এই যে +4 ডিভাইডেড বাই কত? 2, তার মানে কত থাকবে? এটা +2 ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? বাস হয়ে গেল আনসার আমাদের খেলা। তাহলে +2 কোথায় আছো বাবা? তুমি কোথায় আছো? এই যে +2 এখানে আছে না, এই যে +2 চলে গেল। এরপরে 14 নম্বর এমসিকিউটা আপনি আমার আগে যদি সমাধান করে ফেলতে পারেন তাহলে আপনি লিজেন্ড, একেবারে পিওর লিজেন্ড। মানে আপনার সমস্যা কিন্তু নাই, আপনি অলরেডি এই অধ্যায়ে নায়ক হয়ে গেছেন। এইটা এমসিকিউতে ধরা খায় বেশি, একেবারে বেশি ধরা খাবে, কারণ বুঝার একটু বেশি এখানে কি আছে? সিস্টেম আছে। কি বলেছে দেখেন, বলেছে SN4 প্লাস হচ্ছে Fe2 প্লাস। দেখেন আমি একটু লিখি আগে, এই যে SN4 প্লাস হচ্ছে দেখি Fe2 প্লাস, এরা বিক্রিয়া করেছে, বিক্রিয়া করার পরে কি হয়েছে? SN2 প্লাস হয়েছে, তারপরে আয়রন 3 প্লাস হয়েছে। বিক্রিয়াটিতে কোনটি বিজারণ ঘটেছে? কোনটির বিজারণ ঘটেছে? বিজারণ মানে কি? গ্রহণ। কে গ্রহণ করেছে এখানে? কোনটির বিজারণ হয়েছে? কোনটির বিজারণ? ধরেন যে বিজারণ মানে তো গ্রহণ। ধরেন যে আমি হলাম দেলোয়া স্যার, আমি দেলোয়া স্যার, এবার দেলোয়া স্যার গ্রহণ করার পরে প্যাট এরকম মোটা হবে, প্যাট ওরকম মোটাটা আপনার কাছে চাইনি, আপনাকে বলছে কোনটির বিজারণ হবে। তাহলে দেলোয়া স্যার হচ্ছে যে এখানে বিজারণ ঘটিয়েছে, তাহলে দেলোয়া স্যারেরই বিজারণ হয়েছে। বিজারণ হওয়ার পরে প্যাট মোটাটা কিন্তু আপনার কাছে উত্তর চাইনি, আপনার কাছে বলছে কোনটির বিজারণ ঘটেছে। হ্যাঁ, তাহলে এখন জারণ মানে ছাড়ুন, বিজারণ মানে গ্রহণ। তাহলে গ্রহণ কে করেছে? ইলেকট্রনটা গ্রহণ কে করেছে? একটু খেয়াল করে দেখেন, সে 4+ ছিল, সে 2+ হয়ে গেছে, তাহলে সেই তো গ্রহণ করেছে, এই তো গ্রহণ করেছে, তাই না? কিভাবে স্যার? কিভাবে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি একটু চলেন। ছিল মনে করেন ম্যাগনেসিয়াম, এবার হলো ম্যাগনেসিয়াম প্লাস। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কতটি? 12টি। বাট ম্যাগনেসিয়াম প্লাস মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে তার মাঝে ইলেকট্রন আছে 11টি। বাট ম্যাগনেসিয়াম প্লাস থেকে সে আরও একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে কি হয় জানেন? ম্যাগনেসিয়াম 2+, তার মানে এখানে ইলেকট্রন আছে কতটি? 10টি। খেয়াল করে দেখেন, ম্যাগনেসিয়াম 2+ থেকে সে যদি ম্যাগনেসিয়াম প্লাস হয় তাহলে 2+ থেকে প্লাস হয়েছে, তার মানে 10টি থেকে 11টি ইলেকট্রন হয়েছে, 10টি থেকে 11টি ইলেকট্রন হয়েছে, তার মানে সে একটা ইলেকট্রন খেয়েছে। তার মানে দেখেন, ধনাত্মক চার্জ 2 ছিল, ধনাত্মক চার্জ কমে গেছে 1 হয়েছে। ধনাত্মক চার্জ যার কমে যাবে সেই ইলেকট্রন গ্রহণ করে আসলে কমায়, সেই ইলেকট্রন গ্রহণ করে কমিয়েছে। দেখেন না আপনি বিষয়টা বুঝে ফেলেন, 2+ ছিল, তার মানে তার মধ্যে ইলেকট্রন 10টা, সে একটা ইলেকট্রন যদি খেয়ে ফেলে তাহলে তার মাঝে ইলেকট্রন দাঁড়াবে কতটা? 11টা, মানে সে ম্যাগনেসিয়াম প্লাস। একটু খেয়াল করে দেখেন, সে ছিল 4+, সে হয়েছে কত? 2+। সে ছিল 4+, সে হয়েছে 2+, তার মানে তারই তো কি ঘটেছে? ধনাত্মকটা কমে গেছে, তাহলে সে অবশ্যই ইলেকট্রন কি করেছে এখানে? মানে ইলেকট্রন গ্রহণ করেছে, সে ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে আমরা সঠিক উত্তর পেলাম কোনটা? SN4+। অনেক ছাত্রছাত্রী চিন্তা করে স্যার SN4+ দেখাবো নাকি SN2+ দেখাবো। ওই যে ওটা বললাম যে কার এখানে বিজারণ ঘটেছে, কার বিজারণ ঘটেছে? এর বিজারণ ঘটেছে। হ্যাঁ, তো এর যেহেতু বিজারণ ঘটেছে, এটাই আপনাকে বসাতে হবে। ওই যে দেলোয়া স্যার খাওয়ার পরে যেটা ওইটা না, হ্যাঁ, এর বিজারণ ঘটেছে SN4+। তাহলে এখন আমরা দাগাবো কোনটা? এই যে এখান থেকে SN4+। এবার এটা কেন হলো না দেখে নিই আমরা একটু। Fe2+ আছে, তাহলে 2+ থেকে 3+ হয়েছে, সে তাহলে ইলেকট্রন ত্যাগ করেছে, 2+ থেকে 3+ হয়েছে,
তাহলে দেখেন যে প্লাস থেকে 2 প্লাস হয়েছে, মানে সে ত্যাগ করেছে। যত সংখ্যক প্লাস বাড়ছে তত সে ত্যাগ করতে পারবে। তাহলে 2 প্লাস থেকে 3 প্লাস হয়েছে, তার মানে সে ইলেকট্রন ত্যাগ করে আরও প্লাস বাড়িয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা পাওয়া গেল আমাদের? Sn4+। আমার আগে কি পেরেছিলেন আপনি? আমি জানি না যে এখন কত সেকেন্ড হচ্ছে বা কত মিনিট হচ্ছে, আপনি আমাকে একটু জানাইন তো যে অংশটুকুতে আপনি পেরেছিলেন কেন, এটা জানাইন তো আমার একটু। 15 নম্বর এমসিকিউ, ক্যালসিয়াম প্লাস ক্লোরিন ইকুয়াল টু ক্যালসিয়াম ডাইক্লোরাইড, এই বিক্রিয়াটিতে কোনটি জারিত হয়েছে? সুপার লেভেলের ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, সুপার লেভেলের ইম্পর্টেন্ট। এইগুলো ছাত্রছাত্রীরা বেশি ভুল করে না? আপনিও ভুল করেন না? আপনি ভুল করেন না? তাহলে এখন কোনটি জারিত হয়েছে? তাহলে জারিত জিনিসটা আমাকে বুঝতে হবে না? ওই যে চলেন আমি এখন চলে যাচ্ছি আমাদের জারিত জিনিসটা আসলে কি, খেয়াল করে দেখেন। বিজারক কারা ছিল? যারা ইলেকট্রন ত্যাগ করে, যেমন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পারে, ম্যাগনেসিয়াম ত্যাগ করতে পারে, বাট ত্যাগ করার পরের অবস্থাটা হচ্ছে জারিত। তাহলে যে সোডিয়াম থেকে যখন সোডিয়াম প্লাস হয়ে যাবে সে জারিত হয়ে গেছে, এটা জারিত। এটা হচ্ছে কি বিজারক, সোডিয়াম একটা বিজারক, তাহলে ত্যাগ করার পরে জারিত হয়ে গেছে, তাহলে বিজারক জারিত হতে পারে। ম্যাগনেসিয়াম বিজারক, ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়ে গেছে, মানে সে জারিত হয়ে গেছে। তাহলে যে ম্যাগনেসিয়াম হচ্ছে বিজারক, এ জারিত হয়ে গেছে। তাহলে কোনটি জারিত হয়েছে বলেছে, তার মানে কোনটা ইলেকট্রন ত্যাগ করে অলরেডি বসে আছে। তাহলে সোডিয়াম যদি হয় তাহলে সে বিজারক, কিন্তু সোডিয়াম প্লাস যদি হয় তাহলে সে ইলেকট্রন ত্যাগ করে বসে আছে। তার মানে এই ত্যাগ করাগুলোকে বাইর করে নিয়ে আসতে হবে আপনাকে, ত্যাগ করা পোলাপাইনগুলোকে বের করে নিয়ে আসতে হবে। চলেন আমরা ত্যাগ করা পোলাপাইনগুলোর কাছে যাবে, যে কে ত্যাগ করে বসে আছে, কে ত্যাগ করে বসে আছে। খেয়াল করে দেখি আমরা এখানে ক্যালসিয়াম প্লাস ক্লোরিন, আমরা একটু লিখবো এটা, যে ক্যালসিয়াম প্লাস হচ্ছে কি ক্লোরিন, এরা বিক্রিয়া করে যে ক্যালসিয়াম ডাইক্লোরাইড তৈরি করেছে। হ্যাঁ, তাহলে এখন এই জায়গাতে এটা নিরপেক্ষ মৌল, তার মানে জারণ সংখ্যা 0, এটাও কি নিরপেক্ষ, জারণ সংখ্যা 0। তাহলে ক্যালসিয়াম এখানে বিক্রিয়া করে আছে, তার মানে সে +2 হয়েছে। আর ক্লোরিন -1, একটা ক্লোরিনের জন্য -1। তাহলে খেয়াল করে দেখেন কে প্লাস অবস্থা হয়ে বসে আছে, কোনটি জারিত হয়েছে, কোনটা জারিত হয়েছে, কোনটা জারিত হয়েছে, কোনটা জারিত হয়েছে। তাহলে ক্যালসিয়াম এখানে জারিত হয়েছে, তাহলে যে এটা হচ্ছে কি বিজারক, আর এখানে সে কি হয়েছে, সে জারিত হয়েছে। কে জারিত হয়েছে? ক্যালসিয়াম। কে জারিত হয়েছে? ক্যালসিয়াম। এবার জারিত অবস্থা যদি বলতো, জারিত এখানে জারিত মানে কোনটি জারিত হয়েছে সেটা বলেছে আপনাকে। তাহলে ক্যালসিয়াম নিজে এখানে কি হয়েছে, জারিত হয়েছে। আবার আপনি ক্যালসিয়াম 2+ এটা দাগায় না, এই যে ক্যালসিয়াম 2+। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জারিত অবস্থা, এটা হচ্ছে জারিত অবস্থা, কিন্তু জারিত কে হয়েছে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম জারিত হয়েছে, তার মানে ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে। আর এটা জারিত অবস্থা, এটা জারিত অবস্থা। আমাকে যদি বলছে কোনটি জারিত অবস্থা, তাহলে আপনাকে এটা তখন চিন্তা করতে হতো। এখন তাহলে এখান থেকে সঠিক উত্তর পাওয়া যাবে ক্যালসিয়াম। কোনটা জারিত হয়েছে? ক্যালসিয়াম জারিত হয়েছে এখানে। আচ্ছা গেল। এরপর হচ্ছে যে 16 নম্বর এমসিকিউ, নিচের কোনটি রেডক্স বিক্রিয়া নয়? রেডক্স বিক্রিয়া মানে কি? জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে দুই ধরনের দুনিয়াতে পৃথিবীতে বিক্রিয়া আছে যারা জারণ বিজারণ বিক্রিয়া নয়, একটা হচ্ছে প্রশমন, একটা হচ্ছে অধঃক্ষেপণ। তাহলে কোনটা আছে এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে প্রশমন আছে, উত্তর হয়ে গেল। এরপর হচ্ছে যে 17 নম্বরের এমসিকিউ, KCl প্লাস হচ্ছে যে Ag অর্থাৎ সিলভার নাইট্রেট বিক্রিয়ায় দর্শক আয়ন কোনগুলো? আমি হলক করে মোটামুটি বলতে পারি যে বেশিরভাগ স্টুডেন্টই এই এমসিকিউতে এসে ধরা খায়। এখন অনেক ছাত্রছাত্রী চিন্তা করবে, স্যার আপনি অনেকগুলো এমসিকিউতে বলছেন। হ্যাঁ, তখন যেগুলো এমসিকিউতে বলছি সেগুলোতেই আসলে ধরা খায়। আর ওই কারণে এগুলো এমসিকিউ আপনাদেরকে আমি সমাধান করে দিচ্ছি, যাতে করে আপনি টপ নচ এমসিকিউ সমাধান করে ফেলতে পারেন। এখন কি বলেছে? KCl প্লাস হচ্ছে সিলভার নাইট্রেট বিক্রিয়াতে দর্শক আয়ন কোনগুলো? দর্শক আয়ন আসলে কি? যারা পানির মধ্যে মিশে থাকে, বিক্রিয়া করতে পারে না, তারা দর্শক আয়ন। যারা পানির মধ্যে মিশে থাকে, বিক্রিয়া করতে পারে না, তারাই দর্শক আয়ন। স্পেশালি আয়নিক যৌগ, স্পেশালি আয়নিক যৌগ। কিভাবে? আমি আপনাদেরকে আমি এই উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি, এত চিন্তা করার তো দরকার নেই। তাহলে এখন এই যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, ঠিক একই রকমভাবে এটা হচ্ছে প্লাস, এই পুরোটাই হচ্ছে মাইনাস। তাহলে এই যে প্লাসের সাথে মাইনাসের বিক্রি হবে, আবার এই প্লাসের সাথে মাইনাসের বিক্রি হবে। তাহলে এখন ওই পাশে কে উৎপন্ন হচ্ছে, এই যে KCl প্লাস হচ্ছে কি সিলভার নাইট্রেট। তাহলে এখন এই জায়গাতে আপনি কাকে পাবেন? সিলভার ক্লোরাইড, এই যে AgCl, সিলভার ক্লোরাইড। AgCl2 দেন, সমস্যা নেই। তাহলে সিলভারের যোজনে এখানে ধরেন যাও 2 ব্যবহার করলো সে, AgCl2 সিলভার ক্লোরাইড।
এখন এই যে সিলভার ক্লোরাইড, এই যে সিলভার থাকার কারণে সে কি করতে পারে না, পানির সাথে মিশতে পারে না, মানে সে কি হয়ে যায়, তলানিতে পড়ে যায়, সে অধক্ষেপ হয়ে যায়, সে অধক্ষেপ হয়ে যায়। অর্থাৎ আপনি যদি একটা এই যে পানির পাত্র চিন্তা করেন, তাহলে এই পানির পাত্রতে এই যে সিলভার ক্লোরাইডটা এখন এই যে নিচে তলানি হিসেবে পড়ে আছে, নিচে তলানি হিসেবে পড়ে আছে, তার মানে এগুলোতে তো পানি আছে, এগুলোতে তো পানি আছে। এখন এই পানিতে কে থাকবে জানেন, এই যে কে আছে, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম আর নাইট্রেট আছে না, সিলভারের সাথে ক্লোরিন তো বিক্রিয়া হয়ে গেল, তো আমরা 2 দেবো না এখানে, একই দিয়ে দিই, সিলভার ক্লোরাইড AgCl, তারপরে যে KNO3 পটাশিয়াম নাইট্রেট, তাহলে এখানে প্লাস কী হবে, KNO3। খেয়াল করে দেখেন, এটা পটাশিয়াম হচ্ছে ধনাত্মক আর পুরোটা হচ্ছে ঋণাত্মক, তাহলে যে ধনাত্মক আর ঋণাত্মক যদি বিক্রিয়া হয় তখনই সেটা আয়নিক যৌগ হয়ে যায়। আর এই যে আয়নিক যৌগটা হইল, এই আয়নিক যৌগটা এখন তরলে ভেসে আছে, অর্থাৎ এই যে পানিতে ভেসে আছে, মানে পটাশিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট এই দুটোই হচ্ছে যে কি স্পেশালি আপনার কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থ যদি বিক্রিয়া করান তাহলে অবশ্যই পানি মিক্সড করতে হবে। তাহলে পানি মিক্সড করার কারণেই তখন আবার এরা কি করে ফেলে, বিক্রিয়া করে ফেলে, বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড তৈরি করেছে আর পটাশিয়াম নাইট্রেট তৈরি করেছে। কিন্তু কথা হলো যে এই জায়গাটাতে সিলভার ক্লোরাইড, সিলভার থাকলেও তো সেটা পানির সাথে মিশবেই না, বরং পানি নিচে চলে গেল। তাহলে এখন বাকি তাহলে কি, পটাশিয়াম নাইট্রেট। তাহলে এই যে পটাশিয়াম আর নাইট্রেটের ক্ষেত্রে এই যে পটাশিয়ামের প্লাস আয়ন আর নাইট্রেটের NO3 মাইনাস, পটাশিয়ামের প্লাস আয়ন এবং নাইট্রেটের মাইনাস আয়ন, এখন এরা পানিতে এই জোড়া অবস্থাতে থাকতে পারবে না, তখন তারা এভাবে কি হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। এই যে তখন পটাশিয়ামের প্লাস আয়ন এবং নাইট্রেটের মাইনাস আয়ন আলাদা আলাদাভাবে ভাসতে থাকবে, তখন এরাই হচ্ছে যে দর্শকহীন। তার মানে যারা পানির সাথে মানে যারা স্পেশালি আয়নিক যৌগ এবং ওই আয়নিক যৌগগুলো পানি থাকার কারণে আয়ন বা চার্জগুলো আলাদা আলাদা হয়ে যায়, তারা বিক্রিয়ার অংশগ্রহণ করতে পারে না, মানে এটা বিক্রিয়া করতে পারে না, তারাই হচ্ছে দর্শকহীন। স্পেশালি আয়নিক যৌগ কিন্তু সেটা পানির সাথে দ্রবীভূত হয়, কিন্তু সিলভার ক্লোরাইড দেখেন এটাও কিন্তু আয়নিক যৌগ, কিন্তু এটা পানির সাথে দ্রবীভূত হয় না, বাট এটা তলানিতে চলে যায়, তার মানে সেটা নিয়ে কোনো কথাই হবে না, সে তো দর্শকহীন জীবনও না। পানির সাথে ধনাত্মক এবং ঋণাত্মক কী থাকবে, মিক্সড থাকবে পানির সাথে। স্পেশালি আয়নিক যৌগ মানে 99% আয়নিক যৌগই তো পানিতে দ্রবীভূত হয়। হ্যাঁ, তো ওই কারণে এই দুইটা হচ্ছে দর্শকহীন। এখন এই দুইটা কোথায় আছে দেখেন, পটাশিয়াম প্লাস আর নাইট্রেটের NO3 মাইনাস, ওই যে পটাশিয়াম প্লাস নাইট্রেটের মাইনাস, সঠিক উত্তর হয়ে গেল। এরপর হচ্ছে 18 নম্বর MCQতে যাব আমরা। 2FeCl2 প্লাস Cl2 ইকুয়াল টু 2FeCl3 বিক্রিয়াটিতে দর্শকায়ন কয়টি? আমি তোকে বলছি, এই MCQ তোরা যে সমাধান করতে পারবি, তোরা আমার পক্ষ থেকে আসলে তো গিফট দেওয়া তো যদি ওইভাবে সম্ভব হইতো, আমি তোদেরকে আসলেই গিফট পাঠিয়ে দিতাম, মানে এই MCQটা সমাধান করতে পারলে, উত্তর ছাড়া নিজে কেন হয়েছে, কীভাবে হয়েছে। এখন এই বিক্রিয়াটিতে দর্শকায়ন কয়টি? তাহলে এই দর্শকায়ন কীভাবে আপনি বের করবেন, ঠিক সেমভাবে তাহলে যেখানে FeCl2 প্লাস Cl2 বিক্রিয়া করে FeCl3 হয়েছে, বাট খেয়াল করে দেখেন এখানে আপনাকে চার্জটাকে লিখতে হবে যে কি, দুইটা আয়রন এখানে কি অবস্থাতে আছে, যেহেতু আয়রন এখানে ক্লোরিনকে 2 দিয়ে আছে, তার মানে 2 প্লাস হয়ে আছে, এবার এখানে 3 দিয়েছে, তার মানে 3 প্লাস, তার মানে এখানে দুইটা আয়রন আছে 2 প্লাস অবস্থাতে, দুইটা আয়রনই ওখানে 3 প্লাসে পরিণত হয়েছে, তার মানে দুইটা আয়রনই এখানে বিক্রিয়াতে অংশগ্রহণ করেছে। তাহলে আয়রন কয়টা পাওয়া গেল, 2টা পাওয়া গেল। বাট খেয়াল করে দেখেন এখানে কিন্তু ক্লোরিন 2 2 না 4টা ক্লোরিন অলরেডি আয়রনের সাথে বিক্রিয়া করে আছে, নতুন করে আরও 2টা ক্লোরিন বিক্রিয়া করেছে, তারপরে এটা উৎপন্ন হয়েছে। দেন ক্লোরিন কয়টা বিক্রিয়া করলো, তাহলে কয়টা ক্লোরিন বিক্রিয়া করলো, এখানে 2টা, তাহলে ক্লোরিন বিক্রিয়া করলো কয়টা, 2টা। তো এখন আমাকে বলেছে দর্শকায়ন কয়টি, তো আপনারা চিন্তা করতে পারেন এখানে যে স্যার আয়রন আছে 2টা আর ক্লোরিন আছে 3 2 6টা, তাহলে দর্শকায়ন তো এটা মানে এটা তো আয়নিক যৌগ, পানির সাথে মিক্সড করে দিলে এটা FeCl3 পানির সাথে দ্রবীভূত হওয়ার কারণে Fe3 প্লাস আর Cl মাইনাস, তাহলে এগুলো পানিতে ভাসমান অবস্থাতে থাকবে। কিন্তু কথা হচ্ছে যে কি, কতটি দর্শকায়ন, কয়টি থাকবে, তখন আপনারা উত্তর দেবেন বেশিরভাগে কি, এই যে আয়রন আছে 2টা, তাহলে যে 2টা হচ্ছে আয়রন, 2টা হচ্ছে আয়রন, আর এখানে 3 2 হচ্ছে কত, 6টা হচ্ছে ক্লোরিন, তাহলে 6 দিয়ে 8টা, তো 8টা তো অপশনই নেই।
8টা তো অপশনই নাই, তো 8টা তো অপশনই নাই, তাহলে এখন কি আনসার হবে? নাই। এখন ওই কারণে আমি বলছি যে এখানে 2টা আয়রনে কিন্তু অংশগ্রহণ করেছে, এই যে 2+ থেকে সে 3+ হয়েছে, তার মানে অবশ্যই 2টা আয়রন রাসায়নিক বিক্রিয়া করেছে। বাট খেয়াল করে দেখেন এখানে কিন্তু 2 2 4টা ক্লোরিন কিন্তু মাইনাস হয়ে আছে, 4টা ক্লোরিন কিন্তু মাইনাস হয়ে আছে। বাট এই জায়গাটাতে এই ক্লোরিনটা কিন্তু 0, এই ক্লোরিন কিন্তু 0 কেন? তা সে বিক্রিয়া করে না এখনও। বাট এই পাশে খেয়াল করে দেখেন, এই পাশে খেয়াল করে দেখেন -1, তার মানে এখানে 3 2 কয়টা? 6টা ক্লোরিনই -1 হয়ে আছে। বাট এই পাশে 4টা ক্লোরিন কিন্তু আগেই -1 হয়েছিল, তাহলে ওই 4টা ক্লোরিন তো এখানে -1 হয়ে আছে, তো আমাকে 4টা ক্লোরিন এখানে বাদ দিতে হবে। তখন এখানে 2টা ক্লোরিন 0 অবস্থাতে ছিল, 2টা ক্লোরিন ওখানে কি হিসেবে পরিণত হয়েছে? -1 পরিণত হয়েছে। দ্যাটস ওয়াই আমার এখানে 2টা হচ্ছে আয়রন আর 2টা হচ্ছে ক্লোরিন, এখানে কি থাকবে? অবশিষ্ট থাকবে, তার মানে 2 2 কত হবে? 4টা হচ্ছে যে কি এখানে দর্শক আয়ন থাকবে, 4টা দর্শক আয়ন। এই এমসিকিউ সবাই ভুল করে। এরপর হচ্ছে 19 নম্বর এমসিকিউ, ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইডের সাথে কত অণু পানি যুক্ত থাকে? ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইডের সাথে খেয়াল করে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, কপার সালফেটের সাথে কত অণু থাকে মনে আছে? CuSO4, কপার সালফেটের সাথে 5 অণু পানি যুক্ত থাকে, মনে আছে না? এই যে কপার সালফেটের সাথে 5 অণু পানি যুক্ত থাকে, তাহলে কপার সালফেটের সাথে যেমন 5 অণু পানি যুক্ত থাকে, ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইডের সাথে 7 অণু পানি যুক্ত থাকে। তো এই পাঠ্য বইয়ে কয়েকটা এমসিকিউ আছে বা কয়েকটা জিনিসই আছে যে কার কার সাথে কত অণু পানি যুক্ত থাকে, ওইগুলো আপনাদেরকে মনে রাখবেন এবং ওখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা আছে, একটা এমসিকিউ আসার সম্ভাবনা আছে। এবার হচ্ছে 20 নম্বর এমসিকিউ, নিচের কোনটি মরিচার রাসায়নিক সংকেত? ওহ মাই ডিয়ার স্টুডেন্ট, এই এমসিকিউটাকে আপনি বলতে পারেন যে একেবারে মানে চমৎকার একটা এমসিকিউ, মানে অসাধারণ একটা এমসিকিউ। আসলে এটা আবার মাইন্ড করিয়েন না, মানে আসলে এটা একটা মানে মানে খুবই ভালো একটা এমসিকিউ, সত্য কথা বলতে। হ্যাঁ, খুবই ভালো। আবারও হ্যাঁ, এখন দেখেন নিচের কোনটি মরিচার রাসায়নিক সংকেত? মরিচার রাসায়নিক সংকেত আপনার তো মুখস্থ রাখতে হবে, আপনার তো বুঝিনি। তো আমার ছোটোকালে মনে আসতো যে কি, এই যে Fe2O3.NH2O, এটা মরিচার সংকেত আমি মনে রাখলাম, ভালো কথা। অর্থাৎ পানিযুক্ত ফেরিক অক্সাইড। পানিযুক্ত ফেরিক অক্সাইড কেন হয়েছে? এই যে এটা হচ্ছে পানিযুক্ত আর এটা হচ্ছে ফেরিক অক্সাইড। কেন? আয়রনের এখানে 3 যোজনী ব্যবহার হয়েছে। আয়রনের যদি 2 যোজনী ব্যবহার হয় তখন সেটাকে বলা হয় আস। এবার আয়রনের যদি 3 যোজনী ব্যবহার হয় তখন সেটাকে বলা হয় ইক। তো এখানে আয়রনের 3 যোজনী ব্যবহার হয়েছে দেখেন, আর অক্সিজেনের 2 ব্যবহার হয়েছে। তো আয়রনের যেহেতু 3 ব্যবহার হয়েছে, তার মানে এটাকে ইক বলতে হবে। তাই এটা হচ্ছে যে ফেরিক অক্সাইড, নট ফেরাস অক্সাইড। এটা হচ্ছে পানি আছে আর এটা হচ্ছে ফেরিক, তাহলে যে পানিযুক্ত ফেরিক অক্সাইডটাকে মরিচা নামে রাখা হয়। কিন্তু আমার মাথায় প্রশ্ন আসতো যে এই এন কি করে এখানে? আসলে এন এর মান নির্দিষ্ট নয় কেন? এই এনটা মূলত আপনার কি করে? জলীয় বাষ্পকে নির্দেশন করে। মানে এটা কিন্তু পানি না, এটা স্পেশালি হচ্ছে যে কি জলীয় বাষ্প। আমাদের এলাকাতে মনে করেন যে জলীয় বাষ্পের পরিমাণ কম আছে, তখনও ওখানে এনের মান মনে করেন যে 5 অণু পানি আছে, 5 অণু জলীয় বাষ্প আছে, তো 5 অণু তখন বসবে, এনের মান 5 বসবে। এবার আরেক জায়গাতে ধরেন যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে, ধরেন যে আপনার নদীর এলাকাতে তো বাষ্পীভূত হয়ে উড়ে যায় পানি বেশি, তাহলে ওই এলাকাতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে না একটু, তো তখন এনের মান তখন কী হবে? বেশি হবে। তা আমার মাথায় এই প্রশ্নটা ঘুরতো, তা আমার স্যার একটা উত্তর দিয়ে দিয়েছিল আমাকে এভাবেই, এবং আমি এভাবেই সারা জীবন পড়েছি এবং এটাই সঠিক উত্তর, অনেকবার জেনেছিও। এরপর হচ্ছে যে কি 21 নম্বর এমসিকিউ, অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়? অ্যান্টাসিড মানে গ্যাস্ট্রিকের ওষুধ এক ধরনের। হ্যাঁ, তাহলে কোন ধরনের বিক্রিয়া এটা সম্পন্ন হয়? এটা হচ্ছে প্রশমন। প্রশমন বিক্রিয়া কি? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াতে লবণ এবং পানি উৎপন্ন হয়, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তো এটা না পারার কিছু নেই। এরপর হচ্ছে 22 নম্বর এমসিকিউতে কি বলেছে দেখেন, মৌমাছি যদি কামড় দেয় তাহলে ক্ষতস্থানে কোনটি ব্যবহৃত হয়? এই তোরা আমাকে আজকে একটা কথা সত্য কথা করে কিন্তু বলবি, তোরা নানির বাড়ি হোক অথবা মামার বাড়ি হোক অথবা তোর খালুর বাড়ি হোক, যার বাড়িতে হোক না কেন, অথবা তোর নিজের বাড়ি হোক, তোর বাড়ির আশপাশে মৌমাছির যে চাক ওখানে ঢিল মেরে তুই হয় চোখে, না হলে এইখানে, না হলে এইখানে, না হলে এইখানে, কোন জায়গাতে তুই কামড় খেয়েছিস সেটা আমাকে বল। আমি নানির বাড়ি গেছিলাম একদিন। হ্যাঁ, ওই নানির বাড়িতে যাওয়ার পরে দেখছিলাম আম গাছে একটা মৌমাছির এতটুকু চাক হয়ে আছে। তো ছোট আমি তখন একেবারে ঢিল নিয়ে একেবারে দিয়েছি মাস্তি করে। হ্যাঁ, তারপরে একটা মৌমাছি এসে খাক করে একেবারে আমার বাম চোখে না ডান চোখে ছিল মেবি। তো প্রথম তো কিছু হলো না, এবার
মানে নানির বাড়ি পৌঁছানোর পরে আমার একেবারে এইভাবে ফুলে গেল, একবারে এইভাবে ফুলে গেল, হ্যাঁ, একবারে ডাম্মা করে ফুলে, আমি আর কিছু দেখতে পাই না, একটা চোখে আর একটা চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ওই যে মৌমাছির কামড় দিলে ক্ষতস্থানে কোনটা ব্যবহার করতে হয়? মৌমাছি কামড় দেওয়া মানে কি, সেখানে এক ধরনের আপনাকে অ্যাসিড ঢেলে দিয়েছে, তো ওই অ্যাসিডকে প্রশমিত করার জন্য বা ঠিক করার জন্য বা ধ্বংস করার জন্য বলতে পারেন, সেখানে কি ব্যবহার করা হবে? তাহলে চুন ব্যবহার করে, স্পেশালি চুন। তো আমার নানি কিন্তু চুন পান খাইতো, আমার নানি এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ, বাট আমার আম্মু মারা গেছে, আম্মুকে মনে পড়ে গেল আমার। তাহলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা হয়? চুন ব্যবহার করা হয়, চুন ইজ রাইট অ্যান্সার। 23 নম্বর এমসিকিউ আমাকে বলেছে যে কি, এই বিক্রিয়াটিতে আপনার তাপ প্রয়োগ করলে কি হবে? এখানে হবে এটা হবে তাপ প্রয়োগ করলে কি হবে? তাপ প্রয়োগ করলে কি হবে? দেখেন, এটা হচ্ছে একটা বিক্রিয়া, বাট এই বিক্রিয়াটাতে তাপ প্রয়োগ করলে কি হবে? উৎপাদ হ্রাস পাবে, উৎপাদ বৃদ্ধি পাবে, বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে, বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। তাহলে বিক্রিয়াটি এবার সামনের দিকে, দুটো কেন লিখেছে আমি? আচ্ছা, 3টা অপশনই রাখলাম এখান থেকে, যেহেতু 3টা আলাদা আলাদা আছে। এখন দেখেন, আমি আমার স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করে বলছি, শুনেন, এই এমসিকিউটাতে আপনি একটু মনোযোগ বেশি দিবেন প্লিজ, একটু বেশি মনোযোগ দিবেন, খুব দরকারি এমসিকিউ এটা। হ্যাঁ, এখন আমার কি আছে দেখেন, এই যে নাইট্রোজেন প্লাস হচ্ছে কি হাইড্রোজেন, এরা বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করেছে। আমি সংখ্যাগুলো দিলাম না, এখানে +92 দেওয়া আছে। এই +92 কিলোজুল দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা উৎপাদের সাথে দেওয়া আছে। উৎপাদের সাথে যদি ধনাত্মক আকারে দেওয়া থাকে, তার মানে সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, খেয়াল করবে দেখবেন, তাপ উৎপাদী যেহেতু বিক্রিয়া, তাহলে এই পাশে তাপ কম, এই পাশে কি তাপ কম, আর এই পাশে তাপ বেশি। দেখেন, তাপ উৎপাদী, তাহলে তাপ উৎপন্ন করেছে, তাহলে এই পাশ থেকে ওই পাশে তাপ নিয়ে গেছে, তাহলে তাপ কম, ওই পাশে তাপ বেশি। এখন সাম্যাবস্থাতে আপনি তাপ প্রয়োগ করছেন, বলেছে তাপ প্রয়োগ করলে কি হবে? তাপ প্রয়োগ করা মানে সাম্যাবস্থাতে তাপ প্রয়োগ করা। দেখেন, এই যে আপনি তাপ প্রয়োগ করছেন, আপনি এই যে তাপ প্রয়োগ করা মানে কি ধনাত্মক তাপ দেওয়া, তাহলে ধনাত্মক তাপ গেল। তাহলে এখন খেয়াল করে দেখেন, এই পাশে তাপ কম আছে, মানে তাপ নাই, মানে এটা শীতকাল। এখন তুই গরম জিনিস নিয়ে আসতেছিস, তাহলে তুই বলতো এটা গরিব, এটা হচ্ছে গরিব, এরা হচ্ছে গরিব, এরা হচ্ছে তাপ না এদের, ঠিক আছে, এটা হচ্ছে ধনী, মানে এরা অলরেডি কি ভালো পোশাক পরেই আছে, ভালো পোশাক পরে আছে, গরম পোশাক পরে আছে। তাহলে এখন তুই বলতো তুই প্লাস তাপ নিয়ে আসতেছিস, মানে প্লাস মানে কি গরম জিনিস নিয়ে আসতেছিস, এদের কাকে দিবি? গরিবকে দিবি নাকি তুই ধনীকেই দিবি? আবার তেল মাথায় তেল দিবি তুই? না, তুই দিবি না। তাহলে আমরা এখন কি করব বলেন তো? আমরা এই যে তাপ নিয়ে আসি, তাহলে এই তাপটা কি হবে? এই বাম দিকে চলে আসবে, বাম দিকে চলে আসে মানে কি আপনার, তাহলে এই যে বিক্রিয়কের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয়া হবে। তখন কি বলেছিল? উৎপাদ হ্রাস পাবে, এটা সত্য কথা। তাহলে বিক্রিয়ক যেহেতু বৃদ্ধি পাবে, দেখেন বিক্রিয়ক যেহেতু বৃদ্ধি পাবে, তাহলে অবশ্যই উৎপাদ হ্রাস পাবে, এটাই সঠিক উত্তর। উৎপাদ বৃদ্ধি পাবে নেভার, উৎপাদ বৃদ্ধি পাবে না। কারণ বিক্রিয়ার সাম্যাবস্থা কোন দিকে চলে যাবে? বাম দিকে চলে যাবে। বাম দিকে যাওয়া মানে কি? বিক্রিয়ক বেড়ে যাওয়া। তারপরে বলেছে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে না, বিক্রিয়াটি এখানে দিলে পেছনের দিকে অগ্রসর হবে, পশ্চাৎমুখী বিক্রিয়া। তার মানে এই পাশে তো তাপ কম ছিল, তাহলে অবশ্যই তাপ খেয়ে এই পাশের দিকেই আসবে। হয়ে গেল। এরপর হচ্ছে 24 নম্বর এমসিকিউ, কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান? এই এমসিকিউটাও তোদেরকে আমি বলে দিচ্ছি, যারা যারা পারবি তারা প্লিজ আমার পক্ষ থেকে তোরা বুক ভরা ভালোবাসা নিয়ে যাবি, আর 1 কেজি করে ধনিয়া পাতা নিয়ে যাবি এই এমসিকিউটার জন্য। হ্যাঁ, বলেছে কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান। চাপের প্রভাবের জন্য মাস্ট তাকে 2টা শর্ত মানতে হবে। 1 নম্বর হচ্ছে তাকে অবশ্যই সবগুলাকে গ্যাসীয় পদার্থ হইতে হবে, বিক্রিয়ক এবং উৎপাদ সবাইকে গ্যাসীয় পদার্থ হইতে হবে। তাহলে আমরা আগে এখান থেকে যাচাই করে নিতে চাচ্ছিলাম যে কোনটা কোনটা গ্যাসীয় পদার্থ আছে। অ্যামোনিয়াম সায়ানাইড এটা কঠিন পদার্থ, তার মানে এটা প্রথমে কি চলে গেল? বাদ, এটা তো হলোই না। বিক্রিয়ক এবং উৎপাদ সবাইকে কি হইতে হবে? গ্যাসীয় পদার্থ হইতে হবে। এই যে নাইট্রোজেন গ্যাস আছে, এই যে নাইট্রোজেন গ্যাস আছে, এবার এখানে অক্সিজেন হবে, কিন্তু এখানে আমার টাইপিস্ট লিখতে ভুল করেছে, এই যে O2, নাইট্রোজেন এবং অক্সিজেন আছে এখানে। হ্যাঁ, তাহলে এটাও গ্যাসীয় পদার্থ, ওইটাও গ্যাসীয় পদার্থ এবং উৎপাদও গ্যাস, তার মানে এটা হওয়ার চান্স আছে।
তারপরে এটা দেখি আমরা, এটা গ্যাস 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 গ্যাস, তাহলে এটা হওয়ারও চান্স আছে, গ্যাস 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 গ্যাস, তার মানে এই তিনটায় হওয়ারই চান্স আছে। তাহলে প্রথম কথা হলো সবাইকে গ্যাসীয় পদার্থ হইতে হবে। দ্বিতীয়, বিক্রিয়ক এবং উৎপাদে মোল সংখ্যা একই থাকতে হবে। যেমন এখানে নাইট্রোজেন কত মোল আছে? 1 মোল। অক্সিজেন কত মোল আছে? 1 মোল। এই যেখানে অক্সিজেন থাকবে আর কি, এখানে অক্সিজেন O2, অর্থাৎ যে নাইট্রোজেন বাম দিকে কিছু আছে না, মানে কি আছে? 1 আছে, তাহলে এখানে 1 মোল হলো। আর প্লাস এখানে অক্সিজেনও, ফলাফল আসবে যাবে, কিন্তু তুমি কি প্রশ্নের উত্তর যদি কি রে বাবা তুমি কেন পড়বে? হায় হায়, আমি তো ভয় পেয়ে গেছি, মা রে মা। ফলাফল আসবে যাবে ভালো কথা, কিন্তু কথা হলো যে ব্যাকগ্রাউন্ডে রান কিভাবে হলো? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে তো কেউ রান করে নাই। ও এই যে আমাদের স্টাফগুলো আর কি বাইরে থেকে মনে হয় এটা রান করে দিয়েছে। তাই না, আসতেছে আমি। তাহলে নাইট্রোজেন হচ্ছে যে কি 1 মোল, আর অক্সিজেন হচ্ছে কি 1 মোল। তাহলে 1 মোল আর 1 মোল কত পাওয়া গেল? 2 মোল। আর ওই পাশে এখানেও 2 দেওয়া আছে, তাহলে এখানেও 2 মোল, ওখানে 2 মোল। তাহলে কোনো চাপের প্রভাব থাকবে না। তার মানে বাম পাশে এবং ডান পাশে মোল সংখ্যার পার্থক্য মাস্ট থাকতে হবে। এখানে যদি 2 হতো ওখানে 3 হতে হবে, এরকম। এখানে দেখি আমরা, এখানে এটা 3 মোল আছে, 3 মোল। আর এখানে আছে কত? এটা 1 মোল আছে, 3 আর 1 কত? 4 মোল। আর এখানে আছে কত? 2 মোল। আর এটা হচ্ছে কত? 1 মোল। তার মানে এটা হচ্ছে 3 মোল। তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর। এবার এটা দেখেন, এই যে 3 মোল আর 1 মোল কত? 4 মোল। আর 2, এখানে 2 মোল, আর এটা 2 কিন্তু 2 মোলই হতো, কিন্তু আমার টাইপিস্ট ভুল করেছে। তার মানে সঠিক উত্তর এটাও হচ্ছে আমার টাইপিস্ট অনুযায়ী, তবে এটা আমাদের ইয়া অনুযায়ী সঠিক উত্তর। আচ্ছা, এখন কি আপনারা এই অধ্যায়ের এমসিকিউগুলোকে প্র্যাকটিস করবেন না? এখন চলে যান আপনি এই অধ্যায় থেকে, এমসিকিউগুলো দেখেন, আপনি সমাধান করে ফেলতে পারবেন। তাহলে আর কি কথা বলতে হবে? ওই ওই তোরা আমাদের ওয়েবসাইটে গিয়ে 27 এবং 28 ব্যাচে যারা স্টুডেন্ট আছিস, তারা প্রিমিয়াম কোর্সগুলো দেখতে পারবি, ফ্রি ক্লাসগুলো দেখতে পারবি। তোরা একটু ওয়েবসাইটে যাস, ওয়েবসাইটে গেলে তোদের জন্য ভালো। ওয়েবসাইটে যা, ওয়েবসাইটে গিয়ে তোর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেল। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সোজা, জাস্ট লগ ইনে ক্লিক করে তোর জিমেল দিলেই অ্যাকাউন্ট ক্রিয়েট, শেষ। প্রিমিয়াম কোর্সগুলোতে যা, তোর বেস্ট প্রস্তুতির জন্য তুই যে কোনো একটা করে কি ক্লাসে ভিডিওগুলো দেখ। আমি 27 ব্যাচে পদার্থ বিজ্ঞানেরটা কিনতে চাচ্ছিলাম না, কোনটা যেন? পদার্থ বিজ্ঞানের না, সরি, উচ্চতর গণিতের আমি নিতে চাচ্ছিলাম। উচ্চতর গণিতের ক্ষেত্রে আমার একটা কি ক্লাস তো এখানে অবশ্যই কি করে দেওয়ার কথা ছিল, আমি তো বলেছিলাম নিউ ক্লাস, দেখছো এখানে লক করা আছে। এই ক্লাসটা আমার স্টুডেন্টরা দেখতে পাবে না। হায় রে, তোর আমি কি করতাম রে? হ্যাঁ, এটা তো লক করা আছে, দেখা যাচ্ছে না, মানে এটা তো আমি মনে করেন যে লগ ইন করিনি। ডেভেলপারকে হন কি কইতাম আমি। আচ্ছা, গণিতটা দেখি, গণিতেরটা দেওয়া আছে নাকি নাই? হ্যাঁ, এটা আবার আনলক করা আছে, যে 1 ঘন্টা 48 মিনিট। মারে মা, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ক্লাস দেখতে পারবেন 27 ব্যাচের। রসায়ন এটা আছে নাকি না দেখি, তোদের সাথে দেখে নিচ্ছে আর কি, তোরাও দেখে নে এটা। হ্যাঁ, এই যে একটা ক্লাস দেওয়া আছে রসায়নের বেসিক ক্লাসে, এই ক্লাসটা করলে না তোরা প্রেমে পড়ে যাবি। আমি তোকে এটা বলতে পারি যে রসায়নের এই ক্লাসটা করা মানে তুই ইনশাল্লাহ একেবারে রসায়নেরই প্রেমে পড়ে যাবি। আর দেলো স্যারের প্রেমে পড়ার দরকার নেই, দেলো স্যারের পড়ার প্রেমে পড়ার দরকার নেই, কেমন? তুই শুধু মানে রসায়নের প্রেমে পড়িস তাহলে হবে। গেল পদার্থ, গেল রসায়ন, গেল গণিত, গেল উচ্চতর গণিত, গেল ব্যাস। সেমভাবে 28 ব্যাচের জন্য সবগুলো আছে, 26 ব্যাচের জন্য সবগুলো আছে, ফ্রি কোর্সও আছে। যেটা ইচ্ছে সেটা কর তোরা, তোদের জন্য সব কিছুই করা আছে utmeducation.com। তাহলে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।